নমস্কার। আমি আমার প্রথম পডকাস্ট শুরু করব এবং আমার কাছে কোনো ভালো ক্যামেরা নেই। তো আমি আমার দুটো মোবাইল ক্যামেরা আর একটা সোনির ক্যামেরা দিয়ে শুরু করছি। আর মাইক্রোফোনও নেই, অতএব আমি আমার মোবাইলের মাইক্রোফোন ইউজ করেছি। দেখা যাক এটা দিয়ে কতটা হয় ভালো। আচ্ছা, আজকে আমরা যার সঙ্গে আলোচনা করব তিনি আমার খুব একজন কাছের মানুষ, আমার মা। তো মাকে দিয়ে স্টার্ট করলাম। তো আপনি আপনার সম্পর্কে কিছু একটু বলুন। আমার তো যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আমি এখনো অভিনয় করতে ভালোবাসি। আমার ছেলে আমার অভিনয় দেখে, ভালোবাসে। এবং মনে হয় খুব সামান্য দর্শক আমায় অভিনয় পছন্দ করে। আমি কতটুকু করতে পেরেছি তা আমি নিজেই বুঝতে পারি না। সবাই যা বলে সেটুকুই শুনি। আমি যতটা পারি চেষ্টার মধ্যে থাকি, আপ্রাণ চেষ্টা করি যাতে দর্শকদের মন আমার অভিনয় দিয়ে ছুঁয়ে যেতে পারি। আপনি প্রথম কবে অভিনয় করেছিলেন, মানে অভিনয় জগতে আপনি আসলেন কি করে? প্রথম ৪৫ বছর বয়সে আমি একটি নাটকের দলে উম, যাই। সেখানে আমার যে নাটকের পরিচালক, সে আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তার পরিচালন ব্যবস্থা এবং নাটক শেখানোর যে রীতি আমার খুব পছন্দ হয়। তাই তার কাছে আমি নাটকের শিক্ষা নিই এবং দীর্ঘদিন ধরে নাটক করি এবং শিক্ষা নিই। সেটা কোথায়, মানে আপনি আচ্ছা, আমার দর্শকদের জানানো হয়নি। ইনি হচ্ছেন সীমান্তী নন্দী। ইনি আহ, কিছু সিরিয়াল এবং সিনেমায় অভিনয় করেছেন, এবং ইনি এনার খুব আগ্রহ বলে উনি এই বয়সে অভিনয় জগতে এসেছেন। এবং ইদানিং একটি সিনেমা বেরিয়েছে অঙ্ক কি কঠিন, সেখানে উনি একটি ছোট পার্ট করেছেন। এবং আমি যতদূর জানি যে এনার অভিনয় করার একটা খুবই বিদগ্ধ আগ্রহ থেকেই ইনি করেছেন। তো সেই গল্পটা ইনি বলছেন যে ইনি কী করে প্রথম অভিনয় জগতে এলেন, কার থ্রু দিয়ে। একটু দয়া করে তার নামটা বলবেন এবং কোন সালে কিভাবে আপনার অভিনয়ের এই যাত্রা শুরু হলো। সালটা আমি ঠিক মনে করতে পারবো না, তবে বিরাটিতে প্রিয়ব্রত চক্রবর্তী বলে একটি তরুণ, সে আমাকে নাটকের শিক্ষা দেয় এবং তার দলেই আমি নাটক করি বহু বছর। তারপরে নানা জায়গায় নাটক করে যে আসি এবং প্রাইজও পাই। তারপরে দেখলাম কি না, বয়স হয়ে যাচ্ছে, নাটকে যতটুকু খাটনি আমার শরীরে সয় ততটুকু আমি পেরে উঠছি না। তখন আমার ছেলে এবং ছেলের বউয়ের উৎসাহে আমি ছবির একটা ট্রেনিং নিই, ছবি করবার জন্য যে ট্রেনিং সেইটা নিই। সেটা কোথা থেকে নিলেন সেই ট্রেনিং? সেই ট্রেনিংটা আমি এই সাউথের লাইনে ইয়ে ওটা ইয়ে একটি সংস্থা থেকে একটা ট্রেনিং নিই। দেড় বছরের একটা ট্রেনিং নিই। তারপরে ওখান থেকেই আমি ছোট ছোট শর্ট ফিল্ম বা ছবির ছোট কোনো চরিত্র অভিনয় করতে যাই। ওরাই পাঠায় প্রথমে, তারপরে আমাকে নিজের থেকেই ডাকে। এবং দীর্ঘদিন ধরে ওই ছোট ছোট, বড় কোনো অভিনেত্রী নই আমি, ছোট ছোট চরিত্রই করে থাকি, সেইগুলোই করি। আর এখন অনেকটা বয়স এগিয়ে গেছে। আপনার এখন বয়স কত? 73, 75। গত বছরই আপনি 75? হ্যাঁ, 75। আর এই বয়সে আপনি এখন বিভিন্ন টেলি সিরিয়াল এবং বিভিন্ন বাংলা সিনেমায় আপনি ছোট ছোট রোল করছেন। আচ্ছা, আপনার আপনার করা একটি
রোল ইদানিং আমরা দেখলাম, অঙ্ক কি কঠিন, সিনেমাটি সৌরভ পালুথির বানানো, এবং আমি সিনেমাটি আগে দেখিনি। আমি সৌরভ পালুথির কোনো সিনেমা এর আগে দেখিনি। সৌরভ পালুথি এর আগেও একটি দুটি সিনেমা করেছেন, আমি দেখিনি। আমার ভালো বাংলা সিনেমা দেখার খুবই আগ্রহ, এবং আমার মনে হয় আমার মতো অনেকেই আছে যারা ভালো বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন। এবং আমার মা যেহেতু এই সিনেমায় একটি ছোট রোল করেছেন, সিনেমাটির নাম অঙ্ক কি কঠিন। এই সিনেমাতে আমার মার একটি রোল ছিল, সেই কারণে আমার মার প্রিমিয়ার শোতে গেছিল, এবং সেই প্রিমিয়ার শোতে আমার যাওয়া হয়নি সাউথ সিটি মলে। কিন্তু তারপরে আমি ওনার কাছ থেকে যখন শুনলাম, আমি সিনেমার ট্রেলার দেখে আমার আগ্রহ জন্মালো সিনেমাটার প্রতি, এবং আমি গিয়ে আমার কিছু আমার শাশুড়ি এবং আমার আমার শালার বউ এবং তাদের ছেলে বাচ্চা, তাদেরকে নিয়ে আমি সিনেমাটা দেখলাম। এবং সিনেমাটা দেখে আমার কি মনে হলো সেটা আমি পরে বলবো, কারণ আমি আগে আপনার কাছ থেকে জানতে চাই, কারণ আপনি এই সিনেমাটাতে অভিনয় করেছেন, এবং কি করে আপনি এই রোলটি পেলেন, এবং আপনার এই সিনেমাটাতে অভিনয় করার আহ, অভিজ্ঞতা একটু যদি শেয়ার করেন। সৌরভ পালুদি যখন অনেকটাই ছোট ছিল, কেবল মাত্র ওই এই ইয়েতে উইন করেছিল, ওই মিরাকেলে উইন করেছিল, সেই সময় ওর সঙ্গে আমার ট্রেনে দেখা হয়। হ্যাঁ, একটি স্কিট করেছিল আর একজন কন্টেস্টেন্টের সঙ্গে, এবং সেটা খুব ফেমাস হয়। গুপি গাইন বাঘা বাইনের দুটি চরিত্র খুব আমাদের খুব ফেমাস চরিত্র, রাজামশাই এবং তার, সরি, হীরক রাজার দেশের দুটো ফেমাস চরিত্র, হীরক রাজা এবং তার যে বৈজ্ঞানিক ছিল, সেই যে চরিত্র দুটি ওনারা একটা স্কিট বানিয়েছিলেন, এবং সেটা খুব ফেমাস হয়েছিল। সেই তখন থেকেই এই সৌরভ পালুদিকে আমরা চিনেছি। আমি ওকে পার্সোনালি চিনতাম না। ট্রেনে ও আমার সঙ্গে আলাপ করে এবং দীর্ঘক্ষণ কথা বলতে বলতে আমরা হাওড়া এসে পৌঁছাই। আমার আমাকে ও যথেষ্ট হেল্প করেছিল, মানে সেটাই ওর মানবিক দিক একটা। বাসে তুলতে, কেন আমার অসুবিধা হচ্ছিল সেই জন্যে। তারপরে আর ওর কথা আমার ঠিকভাবে মনে ছিল না, কিন্তু ও একদিন আমাকে ওর নাম করে ফোন করলো, বললো আমি একটি বই তৈরি করছি, অঙ্ক কি কঠিন, সেখানে একটি আপনাকে একটু আসতে হবে। তা আমি তাতে রাজি হই, এবং তারপরে আরো মাস তিনেক পরে ডেট দেয়, এবং সেখানে যাই, এবং যাই মানে আমি নিজে থেকে যাই না, কিন্তু ওই আমাকে নেবার ব্যবস্থা করে এবং যথেষ্ট সযত্নভাবেই নিয়ে যায়। তারপরে সেখানে গিয়ে, যেখানে আমরা থাকি, একদিনের, পুরো একদিনের শুটিং ছিল, রাত্রে শুটিং হয়েছিল, কিন্তু আমাদের যত্নটা অত্যন্ত ভালো ছিল। এবং পারিপার্শ্বিক যারা ওর টিমের অন্যান্যরা ছিল, তারাও সহযোগিতামূলক এবং ভদ্র, খুব ভালো লেগেছিল আমার। তারপরে যখন আমি সত্যি চরিত্রটা করলাম, সেটা সম্বন্ধে কিছুই বুঝিনি, এবং সৌরভকে তো আমি সেই ছোটবেলায় একবার দেখেছি, তারপরে তার দেখিনি, তারপরে ওই রাত্রিবেলা পরিচালক হিসেবে দেখলাম, কিন্তু পরিচালক বলে ওকে ঠিক চেনা যায় না, সবার মধ্যেই ও কাজ করে। সেখানে একবারই দেখেছিলাম ওকে। তারপরে বইটা, সেইটুকু আমার যেটুকু কাজ ছিল সেইটুকু করে চলে আসি। তারপরে অনেক আবার ডাবিং এর জন্য ওরা যখন ডেকেছিল, তখন আমি হসপিটালে ছিলাম, আমার ডাবিং করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারিনি। তারপরে ওরা আবার এই ইয়েতে প্রিমিয়ার শোতে যাবার জন্য ডাকে, সবাইকেই ডাকে, আমি সেখানে যাবার ইচ্ছা প্রকাশ করি, এবং ওরা আমাকে যাওয়ার কথা বলে, আমি যাই। এবং সৌরভ পালেদি এখন, ওকে দেখে বেশ বোঝা যায় যে ও অনেকটাই বড় হয়ে গেছে বয়সে, এবং ওর সম্বন্ধে আমি আগে কিছুই জানতাম না, কিন্তু পরে যখন শুনলাম যে অত্যন্ত গুণী ছেলে এবং অত্যন্ত কোয়ালিফাইড, আমি সেটা আগে জানতাম না। ওর সঙ্গে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগে, ওর হাসিটা সত্যি অমায়িক, ওটাই আমার বেশ ভালো লেগেছে। আর ওর আমার বই সম্বন্ধে আমি কি বলবো, আমি তো বলেছি যে ওর যে প্রেজেন্টেশন, মানে ভাবা যায় না, এত
মানে যে যে বিষয় নিয়ে ও কাজ করেছে সে বিষয়ের যে অতটা উচ্চ স্তরে ও নিয়ে যেতে পেরেছে, এটাই ওর ক্রেডিট, এটাই বলতে চাই। আর কি বিষয়টা, আমিও সিনেমাটা দেখেছি, অতএব আমারও মনে হয় যে এই যে মানে গরিব বাচ্চাদের পড়াশোনা, তাদের শিক্ষা, হ্যাঁ, তাদের যে আম, আগ্রহ কোনো কিছু করার জীবনে, বুড়ো বড় হওয়ার যে একটা আগ্রহ, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে সিনেমাটাতে আমার যতদূর মনে হয়। এবং আরও অনেক বিষয় আছে যেগুলো উচ্চভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে বাচ্চাদের যে এই যে আগে ছোটবেলায় আমাদের জিজ্ঞাসা করা হতো না স্কুলে, যে তোমরা বড় হয়ে কি হতে চাও। তো তখন আমরা বলতাম কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। এবং সবাই যে যা হতে চাইতাম তাই হতাম তা নয়, কিন্তু আমাদের মধ্যে খুব কমই লোকজন ছিল, আমরাও মানে গরিব না হলেও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের মধ্যেও সবাই যে যা হতে চেয়েছিল তা হতে পেরেছে তা নয়, কিন্তু যেহেতু আমরা গরিব নই, যেহেতু আমরা একটা বস্তিতে থাকি না, আমাদের সেই মানে সামাজিক বা অর্থনৈতিক অবস্থা নয়, অতএব আমরা আহ, সবাই কেউ না কেউ কিছু হয়েছি, মানে যা চেয়েছি তা হয়েছি আমি বলবো না, কিন্তু অন্তত সমাজে ভালোভাবে বেঁচে থাকবার জন্য যেটুকু আহ, দরকার সেইটুকু আমরা করতে পেরেছি। কিন্তু এই সিনেমাটাতে যেটা দেখানো হলো যে এই যে গরিব বাচ্চাগুলো যারা বস্তিতে থাকে, তারা, তাদের স্কুলগুলোই বন্ধ হয়ে গেছে প্রথম কথা, এবং তাদের যে আগ্রহ, তাদের যে বড় হয়ে একটা ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছেটা কতটা স্ট্রং। হ্যাঁ, তো এই ইচ্ছেটা আমাদের মধ্যেও অনেকে ছিল যাদের স্ট্রং ছিল ইচ্ছেটা, এবং তাদের মধ্যে কয়েকজন হয়েছে, হাতে গোনা কিছু লোক। কিন্তু এই গরিব বাচ্চাদের মধ্যেও যে ওই রকম একটা স্ট্রং কিছু একটা করার ইচ্ছা, যেরকম এখানে তিনটি বাচ্চাকে দেখিয়েছে, বেনি, ডলি আর আহ, আহ, হ্যাঁ, টায়ার। তো একজনের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর তো আমাদের কাছে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার একটা খুব কমন ব্যাপার, মানে সবাই ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, এবং তারা অনেকে হতেও পারে, অনেকে হতে পারে না, কিন্তু এদের কাছে, এই গরিব বাচ্চাগুলোর কাছে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়ার যে স্বপ্ন, সেটা একটা খুব বড় ব্যাপার। এবং তারা না জেনেই, তাদের পরিস্থিতির কথা না ভেবেই, তারা তাদের এই যে মানে অদম্য ইচ্ছা, সেটাকে প্রকাশ করেছে, এবং সেই ইচ্ছের দ্বারা তারা আহ, মানে তাদের ইচ্ছেটাকে একটা জায়গায় থামিয়ে রাখেনি, তারা যেরকমভাবে পেরেছে তাদের ইচ্ছেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো এটাই আমার মনে হলো সিনেমাটা দেখে। তো আপনার এই সিনেমাটা দেখে মানে কি মনে হয়েছে, মানে এই সিনেমাটার বিষয়বস্তু মূল আপনার কি মনে হয়েছে, এবং যদি আপনি কিছু এই বিষয়ে আপনিও তো দেখেছেন সিনেমাটা এবং এর আগে অভিনয় তো এই সিনেমাটা দেখে আপনার কি মনে হয়েছে? কোন দিকটা আপনি সিনেমাটা দেখে প্রথম মনে হয়েছে ছোটদের সিনেমা, এটা একটা প্রথম ব্যাপার। তারপরে হলো আমরা ঘরের মধ্যে অনেক ছেঁড়া আবর্জনা এইসব ফেলে দিই কাজে লাগবে না বলে, কিন্তু ও যেন মনে হচ্ছে এমন সব ভাবনাকে জুড়ে একটা বিশ্ব ভাবনা করে ফেলেছে, মানে এই পরিচালক, যে ছেঁড়া ছেঁড়া ভাবনাগুলোকে এক জায়গায় জুড়ে ও একটা বিশ্ব ভাবনা, একটা সুন্দর ভাবনা, একটা মানে বিশ্ব উত্তরণের ভাবনা ভেবে রাখতে পেরেছে, এটাই আমার মনে হয়েছে। হ্যাঁ, মানে যে একটা ভাবনা হসপিটাল, থাকতো না, যে যে ভাবনা, হসপিটালটা ওরা বানিয়েছে, হ্যাঁ, একটা যে ভাবনার কোনো দাম পুরনো নেই আমাদের পুরনো সাধারণভাবে। একটা ফেলে যাওয়া হ্যাঁ, বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে তারা যে হসপিটালটা গড়ে তুলেছে, সব হ্যাঁ, ফেলে দেওয়া জিনিসপত্র ফেলে দেওয়া গুছিয়ে। একদম, তার মধ্যেই একটা বিশ্ব ভাবনা গড়ে উঠেছে, এটাই ভালো লাগলো সবচেয়ে। কারণ দর্শক বন্ধুরা, আপনারা দেখবেন যে আমাদের দেশ, আম, আমরা যতই বলি যে আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু আমাদের দেশ এখনো গরিব দেশ। অনেক বাচ্চারা এখনো অনেক কঠিন পরিস্থিতিতে বড় হয়, এবং সেই বাচ্চাগুলো যখন
তাদের জীবনে একটু শিক্ষা আসে, মানে যেখান থেকেই হোক, হয়তো তারা কয়েক বছর একটা স্কুলে পড়েছে, সেখানে কিছু মাস্টার তাদের দয়া করে কিছু শিক্ষা দিয়েছে। সেই শিক্ষা যখন তাদের মধ্যে আসে, শিক্ষা না আসলে এই জিনিস তাদের মধ্যে থেকে বেরোবে না। কিন্তু শিক্ষা যেরমভাবেই হোক, অল্প শিক্ষা তাদের মধ্যে যদি আসে, বা তাদের বাবা মার মানে অনুপ্রেরণায়, বা মানে স্কুলের পাঠশালা স্কুলের শিক্ষকের অনুপ্রেরণায় যে শিক্ষা তাদের মধ্যে আসে, সেই শিক্ষাকে সেই শিক্ষার দ্বারা তারা একটা বৃহৎ কিছু করার যে ইচ্ছা তাদের মনে জাগে। এবং যেহেতু এরা গরিব ঘরের বাচ্চা, যদি কোনো বড়লোক বা উচ্চ মধ্যবিত্ত বাড়ির হতো, তাহলে সে হয়তো তার বাবা মাকে বললে সে 10টা মানে খেলনা তাদেরকে কিনে দিত, বা 10টা জিনিস তাদেরকে কিনে নিত, সেইগুলোকে সে ব্যবহার করে তার ইচ্ছেটাকে বজায় রাখতে পারত, বা একটা খেলার ছলেই সেটাকে ইউজ করত। কিন্তু এদের যে ইচ্ছেটা, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ নার্স হবে, এই ইচ্ছেটাকে বজায় রাখার জন্য তাদের বাবা মার ক্ষমতা নেই যে তাদেরকে কিছু একটা আম, কিনে দেওয়া, বা তাদের স্কুলে পড়ানোরই ক্ষমতা নেই, বা স্কুল বন্ধই হয়ে গেছে এখানে এই ক্ষেত্রে। তো তারা তা তা সত্ত্বেও তারা, তাদের যেহেতু ইচ্ছেটা খুব প্রবল, তারা, যেটা আপনি বললেন যে আহ, ফেলে দেওয়া বর্জিত মানুষের জিনিসপত্রকে জোগাড় করে, খুঁজে এনে একটা জায়গায় করে, সেটাকে একটা বৃহৎ একটা বিশ্ব মাপের চিন্তাভাবনার মধ্যে ঢুকিয়ে দেওয়া। আর আজকের যুগে অনেক ইনফরমেশনের যুগ এখন। অনেকের তাদের নিজেদের মোবাইল নেই, কারণ তাদের কাছে পয়সা নেই মোবাইল কেনা, তাদের বাবা মাদের কাছেও পয়সা নেই মোবাইল কেনা। কিন্তু তারা তাদের চেনা পরিচিতির কিছু লোকের কাছ থেকে মোবাইল নিয়ে সেই মোবাইলের ভিডিও দেখে, আজকাল বাচ্চারা তো, বড়লোকের বাচ্চারা কার্টুন দেখে, কিন্তু এরা কার্টুন না দেখে এরা দেখছে যে কি করে একটা হসপিটাল বানানো যাবে। এই ধরনের ভিডিও তো পাওয়া যায় ইন্টারনেটে। সেই ভিডিওগুলো দেখে এরা তৈরি করছে এরকম একটা হসপিটাল, যেটা ভাবা যায় না। মানে এর ভাবনাটা অনেক উচ্চ, যদিও আহ, পরিস্থিতিটা খুব নিম্ন স্তরের, কারণ একটা ভাঙাচোরা পুরো বাড়ি, সেখানে সব বর্জিত জিনিসপত্র, আহ, আহ, মানে ফ্রিজ খুললে সেই ফ্রিজের মধ্যে ওরা আলমারি বানিয়ে তার মধ্যে জিনিস রেখেছে। এই ধরনের পরিস্থিতির মধ্যেও তারা একটা উচ্চ ভাবনা তার মধ্যে থেকে বেরিয়ে আসে। তো এটাই আমারও মনে হয়েছে, এবং অবশ্যই এটা একটা বাচ্চাদের সিনেমা। মানে আমরা এই ধরনের খুব গভীর সিনেমা যেগুলো বেরোয়, মানে সেগুলো কিশোরদের বা বাচ্চাদের ভালো লাগবার সিনেমা বানানো, এটা একটা ম্যাজিক, যেটা আমার মনে হয় আহ, মানে সৌরভ পালুদি এনার মধ্যে রয়েছে। আমার মনে হলো সিনেমাটা দেখে, কারণ এর আগে আমরা এই ধরনের সিনেমা, আমরা বড়দের সিনেমা প্রচুর দেখেছি, এবং ভালো ভালো ডিরেক্টর আমাদের বাংলায় রয়েছে, তারা বানিয়েছে। কিন্তু বাচ্চাদের সিনেমার মধ্যে দিয়ে এই যে বৃহৎ গভীর ভাবনাটাকে তুলে আনা, অথচ বাচ্চাদের সিনেমা যেটা মানে সোকল্ড এন্টারটেইনমেন্ট জগতে খুবই আহ, ভালো লাগবে মানুষের, সেই ধরনের সিনেমা আমরা একমাত্র দেখেছি সত্যজিৎ রায়ের, যাই বলো না কেন। কারণ সত্যজিৎ রায়ের আমরা, আবার সেই সৌরভ পালুদি উনি যেই স্ক্রিপ্টটা বানিয়েছিলেন হীরক রাজার দেশের থেকে, হীরক রাজার দেশেও একটা ওই ধরনেরই সিনেমা, যেটা কিনা ফুল দমে একটা বাচ্চার সিনেমা, বাচ্চাদের সিনেমা, বাচ্চাদের ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে সেই সিনেমা। কিন্তু সেই সিনেমার মধ্যে দিয়েও যে কত গভীর তত্ত্ব তার মধ্যে লুকিয়ে আছে, এখন আমরা জানি, আমরা দেখেছি। তো সেই কারণেই আমার মনে হয়েছে যে সিনেমাটা সকলেরই দেখা উচিত। আহ, এই সিনেমাটা আমার মনে হয় কারুর মিস করা উচিত না। বড়রা, বাচ্চারা, বুড়ো, বাচ্চা, জোয়ান, যেই হোক না কেন, গরিব, বড়লোক, প্রত্যেকের এই সিনেমাটা দেখা উচিত। এবং এই সিনেমাটা দেখে আম, আপনাদের খুবই ভালো লাগবে, সময় খুব ভালো কাটবে। আর তার সাথে সাথে আপনারা একটা খুব সুন্দর উচ্চ মানের সামাজিক সিনেমা আপনি দেখতে পাবেন, আহ, যে সিনেমাটা আমার মনে হয় অ্যাওয়ার্ডও পাওয়ার উপযুক্ত। তো আহ, হ্যাঁ, আপনি যদি সিনেমাটা সম্বন্ধে আর কিছু বলতে চান, মানে
না, আর কিছু বলার নেই। ওর অনেকদিন পরে একটা ভালো সিনেমা দেখলাম, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, আমারও তাই এমন ভাবনা অনেকদিন দেখিনি। এমন ভাবনা এবং পরিচালনা, কারণ অনেক সময় ভাবনা ভালো হয়, গল্প ভালো হয়, কিন্তু পরিচালনা প্রেজেন্টেশনটা ঠিক হয় না, পরিচালনাটা কিন্তু এটা প্রেজেন্টেশন, খুবই খুবই অপূর্ব, এবং গানগুলোও গানগুলো বেশ অ্যাট্রাকটিভ। হ্যাঁ, প্রত্যেকটা গানই খুব ভালো, ভালো ভালো গায়কদের গায়িকা দিয়ে দিয়ে গাওয়ানো। এমনকি শেষের যে গানটা, সেটা আমাদের কাছে একটা কি বলবো, একটা বোনাস। মানে নচিকেতার যে গানটা দিয়ে শেষ করেছে, আহ, আমি নচিকেতার এই গানটা শুনিনি, কিন্তু নচিকেতার গান আমাদের তো সকলেরই খুব ভালো লাগে, এবং শেষের গানটা খুবই উপযুক্ত। তো এইটুকুই বলার আজকে। আজকে আমাদের প্রথম মানে প্রথম ভিডিও আমরা পোস্ট করব। ভিডিওটা খুবই অ্যামেচিওর। আমাদের টেকনিক্যাল অনেক খামতি রয়েছে, কিন্তু আশা করি সেই খামতিগুলো, আহ, আমার এই সিনেমাটা দেখে এটাই মানে শিক্ষণীয় যে যতই খামতি থাকুক, খামতির মধ্যেও আপনাদের যদি আদম ইচ্ছা থাকে, আপনারা যা চান তা করতে পারেন। এটা একটা আমার এই সিনেমাটা থেকে মানে কি বলবো, এই সিনেমাটা থেকে এটাই আমার শিক্ষা অর্জন করলাম আমি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা করার জন্য। এরপরেও আমরা এরকম আলোচনা করব। আহ, যাওয়ার আগে আপনি যদি একটা ছোট্ট কিছু বলে, বা একটা আম, যে কোনো কিছু আপনি বলে আপনি যদি শেষ করেন। এইরকম ভাবনার সিনেমা আরো হোক, আমরা আরো দেখি, দর্শক তাহলে খুব একটা ভালো জিনিস পাবে, ভালো জিনিস দেখতে পারবে। ধন্যবাদ আপনাদের।